আপনি আবার বলছেন তারা অতি বিশেষ যুবলীগের যুব দলের পোস্টে, এটা কিসের বিশেষ বিবেচনায় দেওয়া হলো? আমার শিক্ষার্থীরা রাস্তায় ঘুমায়, আর এখানে কিসের বিশেষ বিবেচনায় 5-6 সেশনের শিক্ষার্থীদের সিট দেওয়া হলো? প্রথম বর্ষে একটু ভদ্র হও, আমরা এইভাবে কথা বলতে পারো না। নো স্যার, আপনি এভাবে বলতে পারেন? আমি এভাবে বলতে পারি, অবশ্যই পারি, বিকজ এটা আমার বিশ্ববিদ্যালয় না। কই খাবেন? তিনি আসছেন ক্লাস করবার জন্য, ক্লাস শুরু হওয়ার পর তিনি ঢাকা চিনেন না, নতুন ঢাকায় থাকবেন কোথায়, খাবেন কোথায়? এটা হাহাকার অবস্থা। আমরা ডাকসাতে বসতে পারছি না শিক্ষার্থীদের কান্নার জন্য। শিক্ষার্থীরা আসে কাঁদেন, অভিভাবকরা আসে কাঁদেন। আমার অধিকার আবাসিক হলে আদু ভাই, আবাসিক হলে আদু ভাই, লাঞ্চের পরে আসুন, 25-26 রাস্তায় ঘুরে, 25-26 রাস্তায় ঘুরে, ভবনের নবাবেরা 25-26 রাস্তায় ঘুরে, আদু ভাই হলে কি করে? ঘুম ভাঙ এবার তোরা, ঘুম ভাঙ এবার তোরা, নিয়মিতরা রাস্তায় ঘুরে, নিয়মিতরা রাস্তায় ঘুরে, লাল সুতারা দৌড়াচ্ছে, তারা দৌড়াচ্ছে, লাল সুতার দৌড়াচ্ছে, রেজিস্টার ভবনের নবাবেরা দলের বিরুদ্ধে, গোলাবাজির বিরুদ্ধে, গোলাবাজির বিরুদ্ধে, রাজপথের বিরুদ্ধে, লাঞ্চের নামে ফাঁকিবাজি, লাঞ্চের নামে ফাঁকিবাজি। রেজিস্টার যদি ফাঁকিবাজি দেখেন, রেজিস্টার অফিসে নাই, রেজিস্টার অফিসে নাই, রেজিস্টার হয় পালাইছে নইলে ফাঁকিবাজি করতেছে। আপনারা দেখেছেন গতকালকে সাংবাদিকরা ছিল, নিউজ করেছে প্রায় 27 জনের মধ্যে 22 জন পেয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা আজকে এখানে আসবো, তাহলে 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 রেজিস্টার মহোদয় এখন অফিসে নাই কেন? অফিসে এসে দেখা যায় যে সবার তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আসছিলাম রেজিস্ট্রারের অফিসে, আসছিলাম এই জন্য আমাদের লাঞ্চে যায় নাই, স্যার নিচে মিটিংয়ে আছে, আর স্যার কখনো লাঞ্চে যায় না অফিস থেকে। লাঞ্চ করে না উনি? ডাকসুর ইসি মিটিং এর রেজুলেশনের সিদ্ধান্ত হওয়া বিষয়গুলো কনসার্ন আকারে আমরা পাঠিয়েছি লিখিত আকারে প্রশাসনকে। এখন তারপর নবনির্বাচিত বিসির সাথে আমরা সাক্ষাৎ করে জানিয়েছি, কোনো কাজে লাগে নাই, বরং আমরা রিসেন্ট রিপোর্ট দেখলাম যে প্রতিদিনের সেম অবস্থা। স্যার রেজিস্টার ভবনের সমস্যা, রেজিস্টার ভবনের সমস্যা এটা কি মানে রাস্তা দ্বারা কথা বলে চলে যাবে নাকি আপনাকে স্যার রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? রেজিস্টার ভবনের সমস্যা স্যার আপনি এত বলেন যে রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? জানেন তাইলে নাই কেন স্যার? আপনার প্রতিনিধি নাই কেন স্যার? 7টা রুমে গতকালকে সার্চ করে র্যান্ডমলি পাওয়া গেছে 42 কর্মকর্তা। রেজিস্টার বোর্ডে প্রায় 300 প্লাস রুম আছে। আপনি শুনেছেন, আপনি কি অবস্থা নিয়েছেন স্যার? আমরা সেটা জানতে চাই স্যার। এটা গতকালকে দুপুরের আগের খবর, গতকালকে খবর। আমরা আসি, আপনি দ্রুত আসেন স্যার, আপনি আসেন ভাই। আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই ভাই, 24 ঘন্টা হয়েছে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আপনি আসুন, আপনি জেনে বুঝেই আসেন নাই, তারপর আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আসুন স্যার। আমরা কুইকেস্ট চিন্তা করছি, আমরা এই কুইকেস্ট প্রপোজ করি নাই তো। আমরা প্রপোজ করছি যে আগে আমরা এই কনসেপ্টটা জানি যে ক্লাস শুরু হওয়ার আগে আপনি সলভ করেন, তারপর ক্লাস শুরু করবেন। আপনার মুখ থেকে এটা আমরা এই সিদ্ধান্ত দ্রুত চাই, সেটা হচ্ছে আজকেই বলবেন যে এই আমাদের আলটিমেটাম হচ্ছে 25 তারিখের মধ্যে এটা সলভ করা, সে নীতিমালাটা ফাইনাল করে যেটা দিচ্ছে যে চূড়ান্ত সকালে পাঠিয়ে দেওয়া, অনলাইনে অ্যাভেলেবল করা। যারা সিট পাচ্ছে না পাচ্ছে, নীতিমালাতে এটাও থাকবে যে হলগুলোর ওয়েবসাইট, ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্লিয়ার থাকবে কোন শিক্ষার্থী সিট পেয়েছে, কোন আর্গুমেন্টে পেয়েছে, কোন কেসের কথা কীভাবে পেয়েছে, প্রায়োরিটি পেয়েছে, তথ্যগুলো পাবলিক থাকবে, যাতে আমরা এটা সাংবাদিকরা, ডাকসু, হল সংসদ, অবজারভার আরও যারা হতে পারে, যারা চেক দেয় রাইটস নিয়ে, তারা চেক দিতে পারে যে ঠিকঠাক হয়েছে কিনা। এই নীতিমালাটা করা, নীতিমালার ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি যে সেশন বাইন্ডিং দিয়ে দেওয়া, সেটা নিয়ে আপনি কথা বলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার আগ পর্যন্ত প্রথম বর্ষের ক্লাস হবে না, এই জিনিসটা আপনি নির্দেশনা পৌঁছে দেবেন যে এটা মানে এভাবে হয় না স্যার, শিক্ষার্থীদের কান্নার ভালো লাগে না। আপনি তো ডাকসু, আপনি বসেন এখানে, শিক্ষার্থী আসতে পারে না, আপনি ব্যস্ত থাকেন প্রোগ্রাম মিটিংয়ে। আমার ডাকসুটা আমরা বুঝি স্যার, শিক্ষার্থী কেমন করে কান্না, অভিভাবক নিয়ে এসে তার মা কান্নাকাটি করতেছে, আমার মেয়ে কী করবো, কই রাখবো আমি?
কেন রাখবো? শিক্ষার্থীদের বাবারা এসে কান্নাকাটি করতেছে, টাকা হচ্ছে না, দূর থেকে আসে, মানে এইভাবে করে মানে হুমকির মুখে ফেলে তার পড়াশোনা হয় না, ঘুমও হয় না, খাওয়া দাওয়া হয় না, তারা আপনি দিচ্ছেন ক্লাস করার জন্য। এইভাবে শিক্ষা পরিবেশ গড়ে ওঠে না স্যার। এটা ক্লাস আমি জানি এমন ছেলেও আছে আমার কুড়িগ্রামের ছেলে যার ফ্যামিলি জমি বন্ধক রেখে স্টুডেন্টকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করছে। এমন আত্মসম্মান বোধ তাদের যে তারা কোনো জায়গায় 1 টাকা নেয় না, জমি বন্ধক রেখে ভর্তি করছে। সেই ছেলেটা কিভাবে বাইরে থাকবে স্যার? সে জমি বন্ধক রেখে যে ভর্তির টাকা দিচ্ছে, সেই ছেলেটা কিভাবে বাইরে থেকে এই ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা? স্বাভাবিকভাবেই পরিকল্পনা ছিল গত বছর মেয়ে শিক্ষার্থীদের এটা ওকে করা, আমাদের দাবি ব্যক্তিশীল হয়েছে। আমরা বারবার দেখা করছিলাম প্রশাসনের সাথে, এই প্রসিডিউর অনুযায়ী এবার প্ল্যান ছিল যে এটা করে ফেলা। এটা ছাড়া স্যার প্রথম বর্ষের মানে ওদের হাতে টাকা যাওয়া ছাড়া, অ্যাকাউন্টে টাকা পৌঁছানো ছাড়া ওদের পড়াশোনা করা যাবে। আপনারা সিট নিশ্চিত করা এবং যারা সিট পাবে না তাদের ক্ষেত্রে নিশ্চিত করা, অর্থাৎ তিনি যে ঢাকায় থাকবেন এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এটা করতে পারার পরে ক্লাস শুরু করার পর্যন্ত ক্লাস বন্ধ করার বিষয়টা তাদের দেওয়া হচ্ছে। এটা ছাড়া শিক্ষার্থীরা এদের এই ক্রাইসিসে কেউ একটা মানে তাদের যে লাইফ যাচ্ছে একটু লাইফ নেছে, এটা হচ্ছে মানে খুব মানে ঘরের আপনার ঘরে যারা কাজের জন্য যারা রাখেন তারাও মানে একটু ভদ্র হও, আমরা এইভাবে কথা বলতে পারবো না। নো স্যার, আপনি এভাবে বলতে পারেন? আমি এভাবে বলতে পারি, অবশ্যই পারি, বিকজ এটা আমার বিশ্ববিদ্যালয় না। সংকটটা রয়েছে স্যার, প্রথম বর্ষে যে শিক্ষার্থীদেরকে আপনি সিট দিবেন জানাবো, কালকে প্রদান হয়ে যাবে না। তুমি যে বলছো ক্লাস বন্ধ করতে অসুবিধা নেই স্যার। না, বন্ধ অবশ্যই না। শুনেছি তোমাদের দাবি করার কথা বলবো, আমরা বলতেছি স্যার যে কয়টা সিট প্রথম বর্ষের শিক্ষার্থীরা পাবে, সিট তো নাই একেবারে জানাই তা তো না। সেটা তো ফলো করেছি। আমার বিশ্বাস আপনারা যদি স্যার এই মানে সিট কাটা তোমাদের সাথে আমার কোনো ডিবেট নাই, আমি তোমাদের দাবির প্রতি আন্তরিক, আমি এটা বারবার বলেছি, আন্তরিক। এরপরে কথা বাড়াইও না, তোমার দাবির প্রতি তোমরা দাবি না করলেও আমি তোমাদের ব্যাপারে আমরা একটা ডেটটা এটা শুনতে চাই স্যার, আগামী কয় তারিখের মধ্যে যাদের সিট ক্যান্সেল হওয়ার কথা, হল ছেড়ে দেওয়ার কথা, যে নিশ্চিত হবে শতভাগ পাওয়ারটা না যে আপনিও বললেন স্যার যে যে শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ভর্তি হচ্ছে এটার ব্যাপারে সিটের ব্যাপারে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সিদ্ধান্ত হবে, এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি। এবং এরপরে আপনি বললেন আমরা একটা জিনিস একটু এফএসি তোমরা শেষ করো। আমি শেষ করি স্যার। আপনি যেমনটা বললেন যে কয়েকদিনে অনেকগুলো প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে, ঠিক কি কারণে স্যার এই এজেন্ডাটা সেই মিটিং এর অন্তর্ভুক্ত হলো না আমরা জানি না। এফএইচ হল থেকে কিন্তু বারবার পুশ করা হচ্ছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত কি, কিন্তু এই ব্যাপারে কোনো এজেন্ডা আমার সামনে আসছে না। দ্বিতীয় বিষয় স্যার, আমি বলি আমি শেষ করি, উনি তো বলবেন। দ্বিতীয় বিষয়টা স্যার, সেটা হচ্ছে যে 10 নম্বরে বলা আছে কোন শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে দ্বিতীয়বার ও মাস্টার্স পর্যায়ে প্রথমবার পুনর্ভর্তি হতে চাইলে যে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন তারা কি দ্বিতীয়বার ভর্তি হচ্ছেন নাকি প্রথমবার ভর্তি হচ্ছেন স্যার? তারা তো আমি বলি না তারা তো প্রথমবার ভর্তি হচ্ছেন না, তারা দ্বিতীয়বার ভর্তি হচ্ছেন। তাহলে এই যে নীতিমালার আলোকে তো তারা হলে সিট পাওয়ার কথা না, কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ বিবেচনা এই কথা বলে তাদেরকে আগে সিট দেওয়া হচ্ছে, কিন্তু প্রথমবার যারা আসলে ভর্তি হচ্ছেন প্রথম বর্ষে তাদেরকে সিট দেওয়া হচ্ছে। এটা কি ধরনের নিয়ম? আপনি আবার বলছেন তারা অতি বিশেষ যুবলীগের যুব দলের পোস্টে, এটা কিসের বিশেষ বিবেচনায় দেওয়া হলো? আমার শিক্ষার্থীরা রাস্তায় ঘুমায়, আর এখানে কিসের বিশেষ বিবেচনায় 5-6 সেশনের শিক্ষার্থীদের সিট দেওয়া হলো? স্যার সেটা জবাব দিতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী নিয়মটা দেখাতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী হচ্ছে না, বলতে বিশেষ বিবেচনা বাকিরা কেন পাচ্ছে না? আমার শিক্ষার্থীরা কেন পাচ্ছে না? আমার শিক্ষার্থীরা কেন রাস্তায় ঘুমাবে? স্যার ফিনিশিং কথা অনেক আলাপ হয়েছে স্যার, এই কনসার্নগুলো আমরা আবার ফলো আপ করতে আসবো, আশা করি স্যার নোটিসের একটু স্যার আপনাকে বলতে হবে স্যার, এই যে সেশন বাইন্ডিং দিয়ে ওনারা মিটিং কল করবেন, সেশন বাইন্ডিং দিয়ে সার্কুলারটা সেশন বাইন্ডিং ধরে নেবেন। এবং সবচেয়ে যেটা জরুরি স্যার, আমরা এবারের সার্কুলার থেকে কে কেন সিট পাচ্ছে, কয়জন আবেদন করছে, তাদেরকে কোন কারণে সিট দেওয়া হয়েছে, ডিটেইল ওয়েবসাইটে পাইতে চাই। এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেন স্যার। এটা আমরা না আলোচনা করব। আলোচনা না স্যার, কোনো আলোচনা স্যার, কোনো আলোচনা হবে না স্যার, আলোচনা হবে না। একটা সিরিয়াস ইস্যু স্যার আপনি এটা নির্দেশনা দিয়ে দিবেন, এটা আবার আলোচনা হবে মানে তখন আলোচনার
ওকে এটা পাস হবে না। এবং ঠিক কোন ফোরামে আলোচনা হবে সেই ফোরামে আমরা থাকবো না স্যার। প্রপোজ স্ট্যান্ডিং কমিটি তুমি থাকবা কি করে? তুমি সেটা আমি স্যার সেটাই বলতেছি, আমি ওখানে থাকতে চাই না, কিন্তু আপনি এই ডিরেকশনটা এখান থেকে দিয়ে দেন। কারণ আমি তো দেখালাম একবার তিনি রেগুলার ভাবে সিট পাচ্ছেন, আবার অতি বিশেষ বিবেচনায় সিট পাচ্ছেন, এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? তোমাদের কথাগুলো আমি সব শুনছি, আমি একটু আমাদের সাথে বসে নেই সবার সাথে, আমি বিভিন্ন হলের কথা বলছো তো, সব হলের সাথে আমার খবর নিতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা উপাচার্যের চেয়ে প্রকরণ স্ট্যান্ডিং কমিটিটাই চালাচ্ছে। উপাচার্যের ভায়োলেট করে অনেক ক্ষেত্রে এমন আছে। ভাবছো কেন তাও বুঝছি না এখনো। এটা স্যার একটু আমরা ভাবতে বাধ্য হচ্ছি স্যার। স্যার এটা তো ইনস্ট্রাকশন দিতেন স্যার, সেশন বাইন্ডিং পুরোটা নিয়ে আপনি আসবে ওপেনে। সিট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে কোন শিক্ষার্থী কি কারণে সিট পেয়েছে, কোন রুমে আছে, কোন রুমে আছে, এই ডিটেইলগুলো এই স্যারগুলো থেকে এক্সিকিউট করবেন। আমরা 30 তারিখে আবার আসছি। তাও বলছি স্যার আবার আসছে স্যার, আমাদের শিক্ষার্থীদের কারণে আপনি শুনুন না স্যার, আমরা শুনি। শুধু বসে আমি ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে। আমি গণরুমে এই ছিলাম। দুঃখ ভুলে গেছেন স্যার, আমি না ভুলে যাবো কেন? ভুলে গেছেন স্যার। আমি গ্রাম থেকে আমি সব মনে আছে, ভুলে যাই নাই। মসজিদের নিচে পাস করেছি, সব মনে আছে। যাও যে শিক্ষার্থীরা আজকে মানে রাতে কান্না করে একা একা কোথায় থাকবে সে জানে না। আবার এই সুবিধা নিয়ে একটা ছাত্র সংগঠন তাদের রুমে নিজেরা হচ্ছে সিনিয়ররা, সাবেক হওয়ার পরে, পড়াশোনা শেষ হওয়ার পরেও বিভিন্ন কায়দা করে ড্রপ দিয়ে এটা করে রুমে থেকে যায়, আর সেই রুমে ওকে আশ্রয় দেয়, তোদেরকে আমরা আশ্রয় দিচ্ছি। মানে গণরম প্রকল্প যেভাবে করে 90-এর দশকের পরে শুরু হয়েছিল, 90-এর পরে ডাকসুর পরে সেই প্রকল্প আবারও শুরুর ইনিশিয়াল স্টেজে স্টার্ট হচ্ছে। এইগুলো যাতে এগুলো আরো বেশি হওয়ার আশঙ্কা আছে যদি সিট পলিসি ফিক্স না থাকে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, আমরা বলেছিলাম এই প্রস্তাবটা ফিক্স নাও হতে পারে, আরো প্রপোজাল আমরা চিন্তা, সেই প্রস্তাবটা দিয়েছিলাম কিরকম, যে সেশনে ভর্তি হওয়ার পরে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ মাস্টার্স পর্যন্ত সে হলে থাকবে। মাস্টার্স শেষ তাকে বেরিয়ে আসতে হবে, একটা ওয়েবসাইটে এন্ট্রি থাকবে কে কোথায় আছে না। ইউনিভার্সিটির বিশাল আইটি টিম আজকে বললে কয়েকদিনের মধ্যে ওয়েবসাইট রেডি হয়ে যাওয়ার কথা, যেখানে হল ইনপুট দেবে, এখানে কে কোন কোথায় সিট পাচ্ছে কে পাচ্ছে না, আবার স্টুডেন্টের প্রোফাইল ওটা সেভ থাকবে, তার সিট কোথায়। এবং একটা টাইমে মাস্টার্স শেষ বা শেষ হোক বা না হোক, ভর্তি হওয়ার 5 বছরের মাথায় তার সিট অটো ক্যান্সেল হয়ে যাবে, এরপর সে যেখানে থাকবে। এটা হলো যেটা হয়তো আমাদের জুলাইয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে, পোস্ট আগস্ট পিরিয়ডে প্রায় ছেলে সিট পেয়ে গেছিল, অল্প কয়েকজন ছাড়া। কারণ তখন কোনো আদুবাই ছিল না, কোনো ইয়ার ড্রপ ছিল না, কোনো মেকানিজম ফাংশন করে না। আর আবার নতুন করে শুরু হওয়াটা অ্যাভয়েড করার জন্য আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি কয়েকটা বিষয়। একটা হচ্ছে প্রথম বর্ষে যেসব শিক্ষার্থীকে ঢাকায় আশ্রয় না দিয়ে ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, তাদের অভিভাবক হিসেবে আপনি কি চিন্তা করছেন এইটা। এবং 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 এই প্রেক্ষিতে আমাদের প্রস্তাবনা হচ্ছে হয় সিট নিশ্চিত করা, অথবা আবাসনের বিপরীতে আবাসন শিক্ষাবৃত্তি দেওয়া, সেটা দিতে না পারলে ক্লাস অফ থাকবে প্রথম বর্ষে। আমরা খোঁজ দিয়ে দেখলাম যে একজনটা সিট দেওয়া হয়েছে স্যার, যে 2008 সালে ক্যান্টিনে ফাও খাইতে যে মারামারি করে বহিষ্কৃত হয়েছিল। আর ফেসিবাদের নির্যাতনের শিকার হয়, তাহলে তারে কেন সিট দিতে হবে? সেই লোক আপনি চিনেন স্যার, তাকে আপনি চিনেন স্যার, আপনি চিনেন স্যার। সেই লোক ছাত্রদলের 9 নং সহসভাপতি, এবং সে 5-6 সেশন, এবং আমার ছাত্রদলের বড় ভাই, আমার সভাপতি রাখেন, তার থেকেও সিনিয়র, আমার সভাপতি রাকিব ভাই তার থেকেও সিনিয়র। সেই আল্লাহর বান্দা এখনো বলে আছে। আজকে আবার হচ্ছে এই যে আপনার উসমান হাদি হলে, সেও 5-6 সেশন, 6-7 সেশনের, দেখেন সে কি হয় ফেসিবাদের নির্যাতনের 6-7 সেশন ছিল, এবং 9 সাল পর্যন্ত আরামসে সে এখন ফার্স্ট ইয়ারে কিন্তু থাকে, সে ফার্স্ট ইয়ারে থেকে এখন কন্টিনিউ করছে। এত বছর সে সুইডেন সম্ভবত বিদেশে ছিল, ব্যবসা বাণিজ্য করছে, এখন আইসা হলে একটা রুম নিয়ে রাখছে। ক্লাস শুরু করে দিয়েছে, শিক্ষার্থীরা সিট পায় নাই। ফলে দেখা গেছে আমার যে ভাইটা রংপুরে পড়ে, আমার যে বোনটা কক্সবাজারে পড়ে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, শিক্ষকরা অভিভাবক হিসেবে তিনি চিন্তা করছেন না এই শিক্ষার্থী কই থাকবেন, কই খাবেন। তিনি আসছেন ক্লাস করবার জন্য, ক্লাস শুরু হওয়ার পর তিনি ঢাকা চিনেন না, নতুন ঢাকায় থাকবেন কোথায়, খাবেন কোথায়, এটা হাহাকার অবস্থা। আমরা ডাকসাথে বসতে পারছি না শিক্ষার্থীদের কান্নার জন্য। শিক্ষার্থীরা আসে কাঁদেন, অভিভাবকরা আসে কাঁদেন, হাহাকার করেন। এই হতাশার জায়গা থেকে আমরা আরো আগে থেকে আমি জানতাম এটা ঘটবে। আমরা প্রায় 5 মাস ধরে এই চেষ্টাগুলো করছি যাতে এবছর এই জটিলতা না পাকে, আগে যাতে সমাধান হয়ে যায়। প্রশাসনকে আমরা ফর্মালি জানিয়েছি, ইনফর্মালি জানিয়েছি, মিটিংয়ে জানিয়েছি, ইসি মিটিংয়ে জানিয়েছি, ডাকসুর পক্ষ থেকে প্রত্যেকটা হলে যে প্রবেশকে জানিয়েছে আমাদের মিথ্যা হল মারুফ ডাকসুর নির্বাহী সদস্য। একই সাথে হল সংসদগুলো তাদের পুরো টিম নিয়ে বিপিজিএস জিনিসটা প্রত্যেকটা হল প্রবেশকে জানিয়েছে। স্ট্যান্ডিং কমিটিকে জানানো হয়েছে, প্রবেশ স্ট্যান্ডিং কমিটি, কাজ হয় নাই। ফলে আমরা যখন এই হাহাকার থাকতে না পেরে বাধ্য হয়ে আজকে এসেছি। আমাদের দাবি হইল যে নীতিমালা, এই নীতিমালা যাতে সুনির্দিষ্ট নীতিমালা থাকে, এবং সেই নীতিমালায়
সেই নীতিমালা যাতে সেশন বাইন্ডিংস থাকে, যাতে শিক্ষার্থীরা একটা টাইম পর্যন্ত থাকে, পরে সিট ফাঁকা হয়ে যায়। এবং যারা পাবে না সিট তাদের ক্ষেত্রে যাতে অবশ্যই আবাসন ভিত্তি নিশ্চিত করে, শিক্ষার্থীদের আবাসন ভিত্তি কিংবা সিট ছাড়া শিক্ষার্থীদের ক্লাস জারি রাখা, যে শিক্ষার্থীদের জন্য একটা মানে টর্চার স্বরূপ, টর্চারের মতোই। এই ব্যাপারটা বিসি স্যার জানিয়েছেন আগামী 30 তারিখের মধ্যে কোথায় কয়টা সিট ফাঁকা আছে, কিরকম হবে না হবে, এগুলো চূড়ান্ত রিপোর্ট দেবেন 30 তারিখের মধ্যে। আমরা আশা করতে চাই 30 তারিখের মধ্যে ওনারা এই ব্যবস্থা নিতে পারবেন এবং এরপর আমাদের আর আন্দোলন করতে হবে না, এমনটা আমরা আশা রাখতে চাই। সবচেয়ে বড় কনসার্নের জায়গা, রিসেন্টলি আমরা বহুবার নিষেধ করা সত্ত্বেও প্রায় 36 জন শিক্ষার্থীকে, যারা যুবদল কিংবা ছাত্র দলের নানা পোস্টের 8-9 সেশন, 3-4 সেশন কিংবা 10-11 সেশন, বিভিন্ন সেশনের বিভিন্ন পোস্টের না, তাদেরকে বিশেষ বিবেচনায় সরাসরি সিট প্রদানের যে সুনির্দিষ্ট নীতিমালা সেটাকে ভায়োলেট করে সিট দেওয়া হয়েছে। আমরা যখন জবাব চেয়েছি তখন তারা একসময় বলেছে যে এটি নিয়মিত শিক্ষার্থী হিসেবে দেখানো হয়েছে। যখন আমরা সেই নীতিমালা প্রিন্ট করে দেখিয়েছি এটা নীতিমালা লঙ্ঘন, তখন বলছে বিশেষ বিবেচনায়। অথচ আমার শিক্ষার্থী ভাইয়েরা সিট পাচ্ছেন না। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে মোটামুটি ফর্মাল অ্যাপ্রোচে বলা যায় এখনো খুব ভদ্র সদ্র ভাষায়, স্বাভাবিক ভাষায়, নম্র ভাষায়, আন্দোলনের স্বাভাবিক ভাষায় আমরা আজকে দাবি জানিয়েছি। এরপরে কাজ না হলে হয়তোবা আমরা বাধ্য হয়ে ক্লাস পরীক্ষা বন্ধের দিকে আমরা চলে যেতে পারি। আমরা তবু আশা করতে চাই আমার কোনো শিক্ষার্থী বোন ভাইকে যে এই কষ্টে দিন পার করতে হবে না, এখানে এসে সিটের সংকটে হাহাকার করতে হবে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন, 1000-এর বেশি শিক্ষার্থী বিভিন্ন হলে পাবেন নিশ্চিতভাবে, যারা হল ছেড়ে দেওয়ার কথা, যারা সিটের জন্য রিয়েট নিছে। প্রশাসন কোনো ব্যবস্থাপনা নাই, যেটা জুলাইয়ের পরে, আগস্টের পরে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই ব্যবস্থা নিয়ে আসছিলাম। এখন নতুন প্রশাসন চাইলেই পারে, অথচ সেই প্রশাসনের আমরা দেখছি প্রপোজদের অর্ধেক সংখ্যক, মানে প্রায় 90% প্রপোজ নির্দিষ্ট একটা দল, 95% প্রপোজ নির্দিষ্ট একটা দল গ্রহণ করেন, প্রায় মোর দেন 95% ডিন এবং বিভিন্ন ফ্যাকাল্টি দায়িত্বরতরা নির্দিষ্ট একটা দল গ্রহণ করেন। তারা মানে আমরা জানি না কেন শিক্ষার্থীদের চাহিদাকে তারা প্রায়োরিটি দিচ্ছেন না। আমরা এরপরও চাই আজকের এই যে আন্দোলন, যে দাবি জানানো, এটার প্রেক্ষিতে আগামী নির্ধারিত সময়ের মধ্যে ম্যাম যেটি বলেছেন, প্রভিসি অ্যাডমিন ম্যাম, যে রেজিস্টার বিল্ডিং একটা তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা ডিজিটাল সিস্টেমে চলে আসবে খুব দ্রুত, কিছু সময় লাগবে বলেছেন। আমরা আশা করতে চাই সেটি বাস্তবায়িত হবে। বিসি স্যার বলেছেন সেশন বাইন্ডিং সহ, এবং আমরা যেটা দাবি জানিয়েছি যে হলগুলোতে কারা সিট পাচ্ছে, কেন পাচ্ছে, যে পাচ্ছে না কেন পাচ্ছে না, কারণ সহ ওয়েবসাইট আপলোড দিতে হবে, যাতে সবাই এটা ক্লিয়ার থাকে। কারণ গত বছর নীতিমালা হওয়া সত্ত্বেও আমরা বেশ কিছু ছাত্রী হলে দেখেছি যে যিনি পাওয়ার কথা বাড়ি দূরে, বাড়ি রংপুরে, বাড়ি কিন্তু সীমান্তের কাছাকাছি, রেজাল্টে গিয়ে সে লতে পড়ছে, তাকে সিট দেওয়া হয় না, দেওয়া হয়েছে সম্পদশালী রিচ ফ্যামিলি অন্য কাউকে অথবা কাছে কাউকে, নানা মেকানিজম, নানা সুপারিশের কারণে। আমরা এবার এটা বন্ধ করতে চাই। আমরা নিশ্চিতভাবে প্রশাসনকে দাবি জানিয়েছি যে এবার অবশ্যই ওয়েবসাইটে কেন সিট পেয়েছে, কেন পায় নাই, কারণ সহ ডিটেল ক্লিয়ার রাখতে হবে, নীতিমালা ক্লিয়ার থাকতে হবে, সেশন বাইন্ডিং থাকতে হবে, যারা সিট পাবে না তাদের জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করতে হবে। তাইগুলো আমরা জানিয়েছি। আমরা অপেক্ষা করতে চাই 30 তারিখ পর্যন্ত। আর বেশ কিছু হলে এখনো সিটে সার্কুলার দেয় না নবীন শিক্ষার্থীদের জন্য। আমরা বলেছি আজকের মধ্যে অবশ্যই প্রত্যেকটা হলে সিটের যে সার্কুলার সেটি দেওয়া, এবং আজকের মধ্যে কারা সিট পাবে, মানে যেসব সিট ফাঁকা হবে এই ব্যাপারে সার্ভে প্রত্যেকটা রুমে যে টিচার পাঠিয়ে সেটা আজকের মধ্যে শুরু করা লাগবে। স্যাররা বলেছেন আজকের মধ্যে সেটি করবেন। আমরা আশা করতে চাই সেটা নিশ্চিতভাবে তারা করবেন। আমরা কোনো নবীন শিক্ষার্থী, কোনো বোন কিংবা ভাই ঢাকায় এসে কাঁদবেন, হাহাকার করবেন, হতাশায় থাকবেন, ক্লাসে আপসেট থাকবেন, পরীক্ষায় ঠিকমতো অ্যাটেন্ড করতে পারবেন না তার হতাশার কারণে, তার সিট না থাকার কারণে, তার থাকবার খরচ ম্যানেজ করতে না পারার কারণে, জমিন বন্ধক দিয়ে, সম্পদ বন্ধক দিয়ে যে শিক্ষার্থী ভর্তি হয় গরিব ফ্যামিলি, সে শিক্ষার্থীকে ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে ঢাকায় নিয়ে আসবে আর এখানে নাটক মঞ্চায়ন করবে, সে কোথায় থাকবে না, শিক্ষকরা দেখবে না, এমন পরিণতির দিকে আমরা যেতে চাই না। সমাধান চাই। আশা করি সাংবাদিক ভাইয়েরা এবং আপনারা সকলেই, অভিভাবকরা সহ আমাদের এই আন্দোলনে, এই লড়াইয়ের সাথে থাকবেন। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্যই আমাদের ডাকসু, আমাদের ম্যান্ডেট পাওয়া এই লড়াইয়ে আমরা থাকবো সব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।